বলো, আজ বলো ডেট কত? আজকে 24 তারিখ। কালকে তোমাদের পরীক্ষা, পড়াশোনা করছো তো? 24/8/24। আজকে ডেটটা এদিকে ওদিকে উল্টো পাল্টা করে দিলেও একই থাকবে, তাই তো? না বলো, কত দাগের কি প্রবলেম? তুই একটা কি পাঠিয়েছিলিস? একটা রাখি যা পাঠিয়েছিলিস, কোনটা বুঝতে পারছিস না নাকি? বলো। এখানে দেখতে পাচ্ছি অনিন্দিতা একটা কিউ লিখেছে, একটা ম্যাগনেটের সাউথ বা নর্থ পোল কি নেগেটিভ পজিটিভ হয়? ইটস এ গুড কোশ্চেন। যে হচ্ছে তোমাদের ডাউট, প্রথম ডাউট হচ্ছে যে একটি ম্যাগনেটের, ম্যাগনেট যেটা থাকে তার সাউথ পোল আছে, তার নর্থ পোল আছে। তো এই সাউথ পোল নর্থ পোল যেগুলো, সেগুলো কি আমরা নর্থ পোলটাকে পজিটিভ, সাউথ পোলটাকে নেগেটিভ ভাবতে পারি? তো অ্যাকচুয়ালি এরকম ভাবার কোনো মানে নেই। হুম। পজিটিভ নেগেটিভ এগুলো আমরা ভাববো না। আমরা এটাকে এটাকে নর্থ পোল সাউথ পোলই ভাববো। নর্থ পোল সাউথ পোলই ভাববো। আর ইলেকট্রিকের জন্য, ইলেকট্রিক ডাইপোল যদি হয়, তাহলে সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ এগুলো কিন্তু আমরা ভাববো। ওকে, হলো। মানে পজিটিভ নেগেটিভ বলে কিন্তু সেরকম কিছু হয় না ম্যাগনেটের ক্ষেত্রে। এবার দেখি রাখি যা কি পাঠিয়েছে। ওকে, দেখো এটা মনে হচ্ছে কত দাগের দুই রে, 2015 সালে পড়েছে। নিটের, নিটের নিট, তাহলে জয়েন্ট এন্ট্রান্স 12 12। আচ্ছা, এআইপিএমটি, এআইপিএমটি, হ্যাঁ তাই তো হবে, কারণ 2016 পর থেকেই তো নিট হয়। তো এআইপিএমটি তোমার 2015-তে যে কোশ্চেনটা পড়েছে, সেটা সম্ভবত, হ্যাঁ, 2 নম্বরের প্রবলেম। কি দিয়েছে? 2015-তে এআইপিএমটি মানে এখন আমাদের পড়ে যেতে পারে। এটা দেখো, এক্স ওয়াই জেড একটা প্লেন আঁকা আছে এখানে। এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এবার তার সাজানো আছে এগুলো। একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব ইজি, খুব ইজি। এইখানে একটা তার দেওয়া আছে, দেখো এরকম করে যাচ্ছে, যাওয়ার পর ওয়াই জেড প্লেনে এটা এক পাক খাচ্ছে, খাওয়ার পর আবার এক্স ওয়াই প্লেনে ব্যাক করে আসছে। কারেন্ট হচ্ছে আই, রেডিয়াস হচ্ছে আর। তাহলে এখানে কারেন্ট দিয়েছে আই, একই কারেন্ট যাবে, একটাই তার। আর রেডিয়াস বলেছে আর, এই যে রেডিয়াস আর, এই যে রেডিয়াস এটাও আর। তাহলে এই দূরত্বটাও হবে আর, এই দূরত্বটাও হবে আর। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? কেউ বলতে পারবে কত হবে? তাহলে কতগুলো অংশের জন্য কোথায় ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে বলেছে? ও বিন্দুতে, মানে একবারে সেন্টারে, এটা ও বিন্দু। তাহলে মূল বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত? কি হবে বলো? যোগ হবে না বিয়োগ হবে না কি হবে? দেখো, তিনটে আছে না, তিনটে পার্ট আছে তারের, তিনটে অংশ আছে, আছে না নাই? তিনটে অংশ কি কি? একটা হচ্ছে তোমার, এই দেখো এখানে যদি আমরা নাম দিই, এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে বি সি ডি,
তারপরটা হচ্ছে ডিই। তিনটি পার্ট, একটা এ বি স্ট্রেট পাথ, স্ট্রেট, আর একটা হচ্ছে বি সি ডি, এটা কার্ভ পাথ, আর একটা ডিই স্ট্রেট। তার মধ্যে দেখো এবি যে স্ট্রেট অংশ, এটা কিরকম ধরনের তার? এবি যে অর্ধ অসীম তার, এইদিকে দেখো অনেক আছে আর এখানে শেষ, তাহলে এইটা হলো অর্ধ অসীম, সেমি ইনফাইনাইট। ডিটাও তাই, এখান থেকে শুরু, এদিক দিয়ে চলে গেল অর্ধ অসীম, এটাও হলো অর্ধ অসীম। আর এই যে বি সি ডি যেটা পাচ্ছি সেটা কি? অর্ধবৃত্ত। ভেরি গুড, অর্ধবৃত্তাকার। তাহলে সব অর্ধেক 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 করে হবে। এবার আমাকে দেখতে হবে ডাইরেকশন কি হয়। ডাইরেকশন হওয়ার সময় দেখো, এইদিকে যদি তারে কারেন্ট যায়, আমরা তারটাকে যদি এরকম করে ধরি, তাহলে আমার আঙুলগুলো কোন দিকে মারবো? সাপেক্ষ বলের মতন। এইটা হবে ক্রস, এইটার জন্যও হবে, এইটা হবে ক্রস, এই দুটোর জন্য। আর এটার জন্য কি হবে? ক্রস না কি হবে বলো? এইটার জন্য কোন দিকে হবে? এদিকে হচ্ছে আই, ডিএল টা হয় এদিকে ওয়াই এর ডাইরেকশনে, সাপোজ এখানে আরটা হচ্ছে মাইনাস জেড, তাহলে ডিএল ক্রস আর, তাহলে জেড ক্রস সরি, ডিএল মানে হচ্ছে ওয়াই, ওয়াই ক্রস মাইনাস জেড, তার মানে এটাও হচ্ছে তোমার মাইনাস মাইনাস এক্স, ওয়াই ক্রস জেড মানে মাইনাস এক্স, তাহলে এর জন্য হচ্ছে ওই দিক দিয়ে। তাহলে নিচে, তার মানে এই যে অর্ধ অসীম তারটা আছে, এ বি আর ডিই, এদের দুজনের জন্য হচ্ছে মাইনাস জেড, আর বিসিডি অংশের জন্য হচ্ছে মাইনাস এক্স। তাহলে বুঝতে পারা গেল এটা কি বললাম? বিসিডি অংশের জন্য এবি অংশটা কি আছে? দেখো এবি অংশ এইদিকে আছে, এটা এবি অংশ আছে, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? এখানে এই ডাইরেকশনে হবে। তাহলে এখানে যদি আমি একটা, এখানে যদি আমার রেখা হয়, এটা বি এর ডাইরেকশন হবে। আমরা জানি এরকম হয়, কারেন্ট এরকম হলে ম্যাগনেটিক ফিল্ড এরকম গোল 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 করে ঘোরে, এরকম করে ঘোরে। তার মানে এই যে রেখাটা আছে, এই রেখাটায় ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি হবে? ক্রস হবে, রেখাটায় ক্রস করলাম। সিমিলারলি এই দিকে যদি কারেন্ট যায়, তার জন্যও তো আমার এরকম করে রেখা হবে, বলো রেখাগুলো। তার মানে এই যে লাইনটা আছে এখানেও ক্রস হবে। এবার আমরা যে তলটা এঁকেছিলাম, এইটা ছিল জেড, আর এইটা ছিল তোমার এক্স ওয়াই প্লেন। তার মানে এখানে এই যে তারটা আছে এবি তার, আর এই যে ডিই তার, এই দুজনের জন্য এও দিচ্ছে এই বরাবর, এও দিচ্ছে এই বরাবর, কারণ কারেন্টের ডাইরেকশন এইদিকে, এর কারেন্টের ডাইরেকশন এদিকে। তাহলে এটা ডাইরেকশন কি? এদের দুজনের ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কি এখানে? ক্রস। ক্রস মানে কি? ক্রস মানে হচ্ছে এই যে তল, সেই তলের সাথে লম্ব কিন্তু ভিতরের দিকে, আর তলের লম্বটা কোন দিকে? জেড ডাইরেকশনে, ভিতরের দিকে মানে কি? মাইনাস জেড। তাহলে এবির জন্য যে অংশটা পেলাম, তার ডাইরেকশন মাইনাস জেড ক্যাপ। ডিইর জন্য যেটা পেলাম, তার ডাইরেকশন মাইনাস জেড ক্যাপ। আর আর একটা অংশ ছিল, বিসিডি অংশ ছিল, সেখানে কারেন্টটা এরকম করে যাচ্ছে, বিসিডি। এবার এই দিকটা হচ্ছে এর, এই তলটা হচ্ছে জেড, এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে দেখো আমি একটা ছোট্ট অংশ নিই, ধরে নাও আমার এইরকম এরকম জায়গায় একটা অংশ নিলাম, ডিএল অংশ নিলাম, বা আমি এটা বলতেই পারি এরকম করে যদি ঘোরে ডান দিকে, তাহলে বুড়ো আঙুল যেদিকে যাবে সেদিকে ডাইরেকশন, কারেন্ট যেদিকে ঘুরবে বুড়ো আঙুল যেদিকে যাবে সেদিকে ডাইরেকশন। তার মানে আঙুলগুলো যদি এইদিকে জড়ায়, এদিকে যদি আঙুলগুলো জড়িয়ে নিই, তাহলে বুড়ো আঙুলটা এইদিকে যাবে, এরকম করে, এরকম করে গোল করে ঘোরালে। তাহলে সেখানেও আমরা ওইভাবে ক্যালকুলেট করতে পারি। আর যদি তোমার মনে হয় যে না আমি ওইসব নিয়ম মানবো না, তাহলে এটা হচ্ছে ডিএল, আর যে পয়েন্টে ক্যালকুলেট করবে তার অবস্থান ভেক্টর এটা হচ্ছে আর। তাহলে ডিএল ক্রস আর হচ্ছে ডাইরেকশন, ডিএল ক্রস আর হচ্ছে ডাইরেকশন। তাহলে ডিএল মানে কি? এখানে ডিএল এর ডাইরেকশন দেখো কোন দিকে? ওয়াই এর দিকে। তার মানে
আই জে ক্যাপ, ডিএলটা ওয়াই এর দিকে, তারপরে জে ক্যাপ, আর আরটা কোন দিকে? আরটা কোন দিকে? এইদিকে যদি জেড অ্যাক্সিস হয়, আরটা কোন দিকে তাহলে? মাইনাস কে ক্যাপ। তার মানে মাইনাস জে ক্রস কে সমান হচ্ছে মাইনাস আই ক্যাপ। তার মানে এইটা যদি এই দিকে হচ্ছে তোমার প্লাস আই ক্যাপ, তাহলে মাইনাস আই ক্যাপ মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম বি সি ডি যে অংশ, তার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে মাইনাস আই ক্যাপ এক্স ক্যাপ। তাহলে জে জেড ক্যাপ, জে ক্যাপ মানে হচ্ছে এটা হচ্ছে কে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ, এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ। তাহলে এবার বলো এদের টোটাল কি হবে? এটা অর্ধ অসীমের ফর্মুলা কি? মিউ জিরো আই বাই কত? 4 পাই আর। সব মাইনাস কি হবে? একদম মাইনাস কি হবে, ঠিক। তাহলে এর জন্য হলো মিউ জিরো আই বাই 4 পাই আর। ডির জন্যও তাই হবে। আর একটা মিউ জিরো আই বাই 4 পাই আর। এরা দুজন দুজন যেহেতু বিপরীত দিকে কারেন্ট, তাই দুজন অ্যাড করে দিচ্ছে। অ্যাড করে দিয়ে কি হচ্ছে, দুটো যোগ করলে একটা পূর্ণ অসীম হয়ে যাবে একই দিকে যেহেতু। তার মানে এই দুটো মিলিয়ে হচ্ছে মিউ জিরো আই বাই 4 পাই আর প্লাস মিউ জিরো আই বাই 4 পাই আর সমান কত? সমান হচ্ছে মিউ জিরো আই বাই 2 পাই আর। কোন দিকে গো? এটা হচ্ছে মাইনাস কে ক্যাপ। তাহলে হয়ে গেল, এই দুটো ঝামেলা মিটে গেল। এবার বিসিডি হচ্ছে অর্ধ বৃত্ত। এটা পূর্ণ বৃত্ত হলে কত হয়? মিউ জিরো আই বাই 2 আর। হয় না? হয় না? 2 আর হয়। তাহলে মিউ জিরো আই বাই 2 আর হয়, তার অর্ধেক মানে হচ্ছে হাফ। কোন দিকে? মাইনাস আই ক্যাপ। তাহলে এটা আমরা লিখতে পারি মিউ জিরো আই বাই 4 আর মাইনাস আই ক্যাপ। তাহলে এগুলো দুটো ভেক্টর। এটা ধরে নাও বি ওয়ান ধরলাম, এদের দুজনের ইফেক্টটাকে বি ওয়ান ধরলাম, আর এইটাকে ধরলাম ধরো বি টু। বি টু ধরলাম শুধু এইটার ইফেক্টটাকে। তাহলে নেট বি যেটা হবে, বি ওয়ান প্লাস বি টু। বি ওয়ান কত? মিউ জিরো আই বাই 2 পাই আর মাইনাস কে ক্যাপ প্লাস মিউ জিরো আই বাই 4 আর মাইনাস আই ক্যাপ। তাহলে কোনটা হবে বলো অ্যান্সার? এবার তোমাকে দেখে চুজ করতে হবে। এবার এখানে নিচে 4 পাই কমন নিয়েছে, নিতেই পারে ওর। মিউ জিরো বাই 4 পাই ধর কমন নিয়েছে, আর কমন নিয়েছে, আই কমন নিয়েছে। তাহলে এখানে যেহেতু আমি 2 ছিল, 4 নিয়ে নিলাম। তাহলে এখানে শুধু 2 পড়ে থাকবে। মাইনাস মাইনাস 2 কে ক্যাপ হবে, প্লাস এখানে শুধু পাই পড়ে থাকবে, পাই আই ক্যাপ হবে। তার মানে পাই আই ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ হবে। তাহলে অপশন ডি। এই না, দুটোই মাইনাস, যেহেতু মাইনাস বা এটা মাইনাস, এটাও এটা মাইনাস চলে আসবে। তাহলে মাইনাস মিউ জিরো আই বাই 4 পাই আর পাই আই ক্যাপ। আই ক্যাপটা আগে লিখি, প্লাস 2 কে ক্যাপ। অপশন সি, তাই তো? অপশন সি, হ্যাঁ, অপশন সি মিলছে অ্যান্সার। দেখে নাও, এখানে করেই তো দিয়েছে, অপশন সি বলে দিয়েছে। ওকে। তারপরটা যেটা দেখো, যেটা 3 নাম্বারটা আছে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি দিয়েছে? বলছে আর ব্যাসার্ধের বৃত্তপথে একটি ইলেকট্রন এন সংখ্যক বার সেকেন্ডে এন সংখ্যক বার আবর্তন করে। বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? এটা পরীক্ষায় মনে হচ্ছে শিওর পড়ে যাবে। প্রবলেম নিশ্চয়ই তোমরা করেছো, আমি করে দিচ্ছি, এটা আমার খাতায় থাক। আর ব্যাসার্ধের বৃত্তপথে একটি ইলেকট্রন এন হার্জ কম্পাঙ্কে ঘুরছে। এইটা আর যেটা দেওয়া আছে দুটো একই না আলাদা, বিজয়?
যেটা দেওয়া আছে আর আমি যেটা লিখলাম সেটা একই না আলাদা? আবার আজকে চলে গেছে। আচ্ছা, তো একই না আলাদা? বইয়ে যেটা দেওয়া আছে সেটা লিখেছি না আলাদা লিখেছি? বই সামনে আছে না নাই? হ্যাঁ, তার জন্যই বলছি যে বই দেখছো না, তাহলে কি করে মিঠুন হবে? বই না দেখলে। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কত? বইয়ে দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে যে সেকেন্ডে এন সংখ্যক বার আবর্তন করে। এবার 1 সেকেন্ডে এন বার আবর্তন করা মানেই হচ্ছে এন পার সেকেন্ড হচ্ছে তার কম্পাঙ্ক, আর পার সেকেন্ডকে আমরা বলি হার্জ। ঠিক একই, দুটো একই জিনিস আলাদা ভাবে বলা আছে। তো এখানে কি বলেছে? এরকম একটা বৃত্তপথে একটা ইলেকট্রন ঘুরছে, ধরে নাও বন 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 করে ঘুরছে ইলেকট্রন, এরকম করে ঘুরছে, ইলেকট্রন ঘুরছে কত ব্যাসার্ধে? আর ব্যাসার্ধে ইলেকট্রন ঘুরছে। এবার বলেছে এন কম্পাঙ্ক, তাহলে 1 সেকেন্ড এন বার ঘুরে 1 সেকেন্ডে, তাহলে এন বার যদি ঘোরে তাহলে কত দৈর্ঘ্য যায় 1 সেকেন্ডে? 1 সেকেন্ডে কত দৈর্ঘ্য যায়? এক এক পাক খেলে তো 2 পাই আর, তাহলে 2 পাই আর ইন্টু এন। তাহলে এটাই হচ্ছে ওর স্পিড, এটাই স্পিড। লাগবে কিনা জানি না, আমি এগুলো তোমার বলে দিচ্ছি, এগুলো হচ্ছে, এটা হচ্ছে দ্রুতি, ফনফন ফনফন করে ঘোরার দ্রুতি এটা। এবার চেয়েছে চৌম্বক ক্ষেত্র কত। চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা কি? ধরে নাও ইলেকট্রন যখন এরকম করে ঘোরে, ইলেকট্রন তো ঋণাত্মক আধান, তার মানে আমরা জানি ইলেকট্রন যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে কি ঘোরে? কারেন্ট ঘোরে। তাহলে ইলেকট্রন, ইলেকট্রন ঘুরছে যেদিকে তার বিপরীত দিকে যেহেতু কারেন্ট যায়, তার মানে তার জন্য কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি? এইদিকে ধরে নাও ইলেকট্রন ঘুরছে, তার মানেই আমি বলতে পারি এইদিকে কারেন্ট ঘুরছে বিপরীত দিকে, বলতে পারি তো? তাহলে যদি কারেন্ট যায় তাহলে তার কেন্দ্রে একটা ম্যাগনেটিক ফিল্ড হবে না? সেই ম্যাগনেটিক ফিল্ডের মান কত? মিউ 0 I/2R। এবার আমাকে এই আইটা বার করতে হবে, কারণ এখানে দেখো ইলেকট্রন ঘুরছে, এখানে কারেন্ট আমাকে বার করতে হবে। তাহলে আই মানে কি? আই মানে Q/T। তাহলে আই মানে হচ্ছে Q/T। এখানে কিউ মানে কি? ইলেকট্রন, ইলেকট্রনের আর টি মানে হচ্ছে টাইম পিরিয়ড, এক পাক ঘুরতে কত টাইম লাগবে। তাহলে আমরা জানি টাইম পিরিয়ড মানে হচ্ছে কম্পাঙ্কের উল্টো। ওখানে আমরা জানি এন সমান 1/T, তাহলে টি সমান 1/n, তাহলে এখানে এনই হবে। তাহলে বি সমান মিউ 0 I/2R, যেখানে আই সমান Q/T, তার মানে হচ্ছে E/T, তার মানে হচ্ছে E × 1/T, তার মানে হচ্ছে এনই, এটা হচ্ছে এন হয়। আর তাহলে বি সমান মিউ 0 NE/2R। এটা ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন ফর্মে যখন তখন পড়ে যেতে পারে। অপশন ডি। আর কি চাই বলো? তোমাদের অঙ্ক কোনটা আটকেছে? কোন জায়গাটা আটকাচ্ছিল বলছিলিস? ওটা এই একটা তুই রিয়া পাঠিয়েছিলিস না? আচ্ছা, এর কোশ্চেন আলাদা, বলছে বিটা এবং আলফার কোনটার মাস কত? এটা আমরা, যেহেতু এখানে প্রশ্নগুলো পড়ে আলফা, এটা হচ্ছে ডাউট। আচ্ছা, 2018 যেটা আছে, বিটা কণার পথের বক্রতা সমদ্রুতি সম্পন্ন আলফা কণার পথের বক্রতা অপেক্ষা বেশি হয় কেন? দেখি, ওটা তো 2017 না 18 বলছিস? আচ্ছা,
18 18 18 18 18 18 18 তো কিছু পড়ে। হ্যাঁ, ওটা 17, 17, ওটা 17, ও 18 দাগের, আচ্ছা। 2017-তে পড়েছে, কিন্তু 18 নাম্বার দাগ নাম্বারে দাঁড়িয়ে আছে, তাই আমাদের কনফিউশন হয়েছে। ঠিক আছে, দেখো, তা আমি বলে দিচ্ছি এটা। এখানে আবার বারবার আসবে, তাহলে এটা হচ্ছে 2017-তে যেটা পড়েছে, 18 দাগেরটা তোমাদের। হ্যাঁ, এটা করে দিয়েছিলাম না? স্টিল আমি তোমাদের বলে দিচ্ছি। আলফা, হ্যাঁ আমি বলে দিচ্ছি, আলফা কণা আর বিটা কণা, আর এটা হচ্ছে গামা রশ্মি। গামা কিন্তু কণা না। এই তিনটে জিনিস কিন্তু আমাদের নিউক্লিয়াস থেকে বেরোয়। এটা ধরে নাও পরমাণুর নিউক্লিয়াস, ইলেকট্রন। আমাদের সেলের নিউক্লিয়াস নয়, পরমাণুর নিউক্লিয়াস থেকে। কোন নিউক্লিয়াস থেকে? যে নিউক্লিয়াসটা খুব চাপে আছে, মানে যেটা ভারী, যেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস, সেগুলো থেকে এরা ভেঙে ভুঙে এখান থেকে বেরোয়। এই নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে এখান থেকে এই আলফা বিটা গামা এগুলো বেরোয়। তার মধ্যে আলফা হচ্ছে কণা, বিটা হচ্ছে কণা, গামা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেমন লাইট, এক্স রে, এরকম, কিন্তু শক্তিশালী। তাহলে এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এগুলো আমরা পড়বো কতদিন, কিছুদিন বাদে, হয়তো মাস দুয়েক পরে আমরা এই লাস্ট চ্যাপ্টার, এটা আমাদের শেষ করার সময় পড়বো। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এক্স রে নেয়। ঠিক। এবার আলফা কণাটা কি? আলফা কণা হচ্ছে, আলফা কণা যেটা, এটা হচ্ছে, এটাকে বলা হয় ডাবলি পজিটিভ হিলিয়াম আয়ন। তাহলে হিলিয়াম মানে কি? হিলিয়াম যদি শুধু আমি নিই, হিলিয়ামের নিচে 2, উপরে 4, তাহলে দেখতে কি হয়? হিলিয়ামের নিউক্লিয়াস যদি আমি বলি দুখানা প্রোটন, দুখানা নিউট্রন, তবেই 4 হবে। এবার এই হিলিয়াম যদি নিস্তড়িত হয়, তাহলে দুটো ইলেকট্রন থাকবে। তাহলে ধরলাম কে সেলে এই দুটো ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এরকম ঘুরছে কে সেলে। এবার ডাবলি পজিটিভ করতে গেলে কি করতে হবে? এই ইলেকট্রন গুলোকে তাড়াতে হবে। তাহলে এই ইলেকট্রন গুলোকে যদি তুমি তাড়িয়ে দাও দুটো, তাহলে দুটো প্রোটন আর দুটো নিউট্রনের যে নিউক্লিয়াস, আর কোনো ইলেকট্রন বাইরে নেই, এইটা হচ্ছে তোমার আলফা কণা। মানে কি? এটা হচ্ছে হিলিয়াম 2 4 আর 2 পজিটিভ। তাহলে এর আধান কত হলো? +2, কারণ দুটো ইলেকট্রনের আধান হলো। এর ভর কত? 4 MP। বল। থ্যাংক ইউ। তাহলে হচ্ছে 4 MP। এমপি মানে হচ্ছে মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন। এটা হলো তোমার আলফা কণা। এবার বিটা, বিটা কণা হচ্ছে পাতি ইলেকট্রন। ইলেকট্রন কোথা থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে নির্গত ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যদি হয়, তাহলে এর ভর কত হবে? ইলেকট্রন মাইনাস এর ভর হচ্ছে খুবই কম, 9.1 ইন্টু 10⁻³ শুধু 31 কেজি বললে অনেক মনে হতো। -31, শুধু -31 নয়, 10⁻³ এটা ভর। এর আধান কত? এর আধান হচ্ছে ই। ই মানে -ই, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এবার এখানে যদি আমি লিখে দিই তোমাদের আলফা কণাকে, তাহলে আলফা কণার ভর কত? 4 গণিত, এটা তো ইলেকট্রনের ভর, প্রোটনের ভর কত? 1.67 ইন্টু 10⁻27 কেজি। তার 4খানা গুণ করলে যেটা হয় মোটামুটি এরকম ভর। আর আধান কত? কিউ কত? +2 গণিত 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। বোঝা গেল? কিরে, বুঝগা?
বুঝলি রে? ওকে, এবার দেখো তোমাদের শর্ট কোশ্চেন গুলো সব পেরেছো? দেখেছো না দেখোনি? এর মধ্যে একটা অঙ্ক আছে, এই অঙ্ক এই প্রবলেমটা করো। দেখো, নেক্সট একটা আমি প্রবলেম করাচ্ছি। ধরে নাও এরকম একটা কয়েল আছে, আর একটা কয়েল আছে এরকম। এদের দুজনের কেন্দ্র হচ্ছে এইটা। একটাতে ধরে নাও I1 কারেন্ট যাচ্ছে, আর একটাতে ধরে নাও I2 প্রবাহ যাচ্ছে। এরকম করে গোল গোল করে ঘুরছে। এবার দুটো তার দুই দিকে আছে। এই যে দুজন আছে, একটা তারের প্লেন যদি আমি ধরি, কালোটার প্লেন যদি ধরি এইদিকে প্লেন, আর সবুজটার প্লেন যদি ধরি এরকম, তাহলে এদের দুজনের মধ্যে একটা কোণ আছে, সেই কোণটা হচ্ছে থিটা। প্রশ্ন কি? প্রশ্ন হলো কেন্দ্র ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র কত? বলতে পারবেন কেউ? চৌম্বক ক্ষেত্র স্কেলার রাশি না ভেক্টর রাশি? তাহলে দুটো কারেন্টের জন্য দু ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই দু ধরনের চৌম্বক ক্ষেত্রের জন্য, সেই দু ধরনের চৌম্বক ক্ষেত্রকে আমরা বার করে তাদের ভেক্টর যোগ করব। বলো কি বলছিলে রাখি যা? কেন বাবু? জিরো কেন? বৃত্তাকার তো। আমি এটা প্লেন গুলো দেখেছি, প্লেন। I1 তো ধর এরকম একটা বৃত্ত, তার জন্য কোন দিকে হবে? কোন একটা দিকে এরকম হবে, হবে না? আর আর একটা বৃত্ত তো এই বরাবর, তার জন্য কোন দিকে হবে? এইদিকে ঘুরছে, তার মানে এই এই বরাবর হবে। তাহলে এই দিকে B1 হবে, এই দিকে B2 হবে। তার মানে একটা এইদিকে যদি ধরি, আর একটা এইদিকে হবে। এবং এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? যা অ্যাঙ্গেল এদের প্লেন দুটোর মধ্যে, তাই থিটা। থিটি। বুঝতে বুঝতে পারছি না, বলো 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 বলো। দুজন বললে লব্ধির জন্য কি সূত্র বলো? √B1² প্লাস B2² প্লাস 2B1 B2 cos থিটা। কারণ ভেক্টর রাশি যেমন যোগ হয় তেমন যোগ হবে। তাহলে বুঝতে পারছো, ক্লাস 11 এর শুরুতে তোমরা ভেক্টর যোগ করেছিলে, ক্লাস 12 হতে চললো, শেষ হতে চললো, এখনো তোমরা ভেক্টর কিন্তু কোনোদিন ভুললে চলবে না। সারা জীবন মনে থাকবে, যদি তুমি ফিজিক্স নিয়ে পড়ো। যাই হোক, তাহলে এটা হচ্ছে B1 এর মান কত তাহলে? μ0I/2R। B2 র মান কত? μ0I/2R। তিথি বুঝতে পারছিস? তাহলে বি সমান কত হবে? √B1² প্লাস B2² প্লাস I1 I2 হবে, I1 I2 হবে, প্লাস 2B1 B2 cos থিটা। যা হবে তাই। যদি এই দুটো পরস্পর লম্ব হতো, এখান থেকে যা হবে অ্যান্সার তাই। যদি পরস্পর লম্ব হতো, ধরে নাও একটা এরকম করে আছে, আর একটা ধরে নাও এরকম করে আছে, তাহলে এইটার জন্য ধরে নাও, কথার কথা এইদিকে হলো এইটার জন্য, এটা এইদিকে ধরে নাও, আর এটার জন্য ধরে নাও এইদিকে হলো, কথার কথা। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা সমান হলো 90 ডিগ্রি। তখন হবে বি সমান হবে √B1² প্লাস B2² হবে। ব্যাস, হয়ে গেল।
অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা সব দেখেছো, এটা কিন্তু একটাও বাদ দিলে চলবে না, খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমে, আমি আশা করছি তোমরা পড়েছো, তো আমি এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতিটা করাচ্ছি 14 নাম্বার থেকে। ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন। একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে ওই ক্ষেত্রে প্রবেশ করলে গতি কিরকম হবে? বুঝতে পারছো? এইদিকে চৌম্বক ক্ষেত্র বি, এইদিকে চৌম্বক ক্ষেত্র আছে চারিদিকে বি, তার অভিলম্বে এরকম বি আছে ধরো না, এই ক্ষেত্রে এরকম তলে বি আছে, তার অভিলম্বে যদি কেউ, তার মানে এই বরাবর যদি কেউ ঢোকে, সে ঘুরবে। কিরকম করে ঘুরবে? বৃত্তপথে, বৃত্তপথে ঘুরবে। হ্যালো, তারপর দেখো 15টা কি আছে, এগুলো সব কিন্তু একটু দেখিও, এগুলো দেখিও, না হলে বিপদ হয়ে যেতে পারে। যেমন 17টা দেখো, 17টা, একটি স্থির তড়িতাধান চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে কি? একটা তড়িতাধান কিউ এখানে দাঁড়িয়ে আছে চুপচাপ, এ কি চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারবে? কখন চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারবে? আধান দিয়ে কি চুম্বক ক্ষেত্র হয়? হ্যাঁ, আধান দিয়ে হয়। আধান যদি স্থির থাকে তাহলে আই সমান 0। আধান যখন গতিশীল হয় তখনই কেবলমাত্র আই পাওয়া যায়। যেই আমি আই পাবো তাহলেই তো আমি বি পাবো তখন। তাহলে আধানের, আধানের একটা বেগ থাকতে হবে নির্দিষ্ট দিকে। আধান যদি স্থির হয় তাহলে কোনো কারেন্ট পাবো না, কোনো বেগ পাবো না। বলো কি বলছিলে? কে রে? নিউটন করবে না, নিউটনের তো কিউই নাই, নিউটনের তো কিউই নাই, তাহলে করতে পারবে না। কিন্তু যদি আধান বলে দেয় তাহলে তো ও তো কিউ আছে, কিন্তু তার ভি থাকতে হবে, স্থির হলে হবে না। তারপর দেখো 21এরটা, হ্যাঁ 21এরটা, একটি সমচৌম্বকীয় ক্ষেত্রে স্থিতিশীল একটি তড়িৎ কণা কত মানের বল অনুভব করবে? এই যে 17 আর 21 কিন্তু সম্পূর্ণ আলাদা কোশ্চেন, ঘেঁটে ফেলো না। এই জিনিসটা হচ্ছে, রেজাল্ট হচ্ছে বি, একটা আধান গতিশীল না স্থির, তার ফলে বি তৈরি হলো। আর 21-এর কোশ্চেনটা কি বলছে? একটি তড়িৎ কণা যদি স্থির থাকে, তাহলে এখানেও বলছে আধান স্থির, কিন্তু কোথায়? আধানটা কোথায় আছে? চৌম্বক ক্ষেত্রে আছে। তার মানে এখানে যেমন আধান দিয়ে চৌম্বক ক্ষেত্র তৈরি করতে হচ্ছিল আগেরটায়, এখানে অলরেডি চুম্বক ক্ষেত্র আছে, সেখানে আধান স্থির। তাহলে এখানে প্রশ্নটা কি করবে? এখানে প্রশ্ন ছিল বি, এখানে প্রশ্ন হবে বল, চৌম্বক বল। চৌম্বক বলের ফর্মুলা কি? আধানের জন্য এইটা। তাহলে যদি স্থির হয় তাহলে তো এটা জিরো হয়ে গেল, এটা জিরো হয়ে গেল, তারপরে চৌম্বক বলও জিরো হবে। অ্যান্সার দুটোই জিরো হবে, কিন্তু সব কোশ্চেন কিন্তু আলাদা আলাদা। একটি চৌম্বক ক্ষেত্রে মধ্যে একটি এটা হচ্ছে তোমার 24-এর, একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে কখন একটি প্রোটন সবচেয়ে বেশি বল অনুভব করে? 24-এরটা। বিজয় বল কি হবে? একটি চৌম্বক ক্ষেত্রে কখন একটি প্রোটন সবচেয়ে বেশি বল অনুভব করে? আকাশ পাতাল ভাবলে হবে না, আমাদের ভাবতে হবে চৌম্বক ক্ষেত্র বলে দিয়েছে, প্রোটন বলে দিয়েছে, বলের কথা জিজ্ঞেস করেছে, তার চৌম্বক বলের ফর্মুলা কি? ফর্মুলা কি? তাহলে এর মান কি হবে? কিউ ভি।
তাহলে এখানে দেখো কি কি বলা আছে, প্রোটন বলা আছে মানে কি, আধান বলা আছে, প্রোটনের বেগ বলা আছে, চৌম্বক ক্ষেত্র বলা আছে। তাহলে কি করতে পারে কেবল, ম্যাক্সিমাম হলে সাইন থিটাটা 1 হবে। তাহলে এফএম ম্যাক্সিমাম যদি করতে চাই, তাহলে আমাকে সাইন থিটাটা ম্যাক্সিমাম হতে হবে। সাইন থিটা ম্যাক্সিমাম মানে কত, সাইন থিটা সমান হবে 1, তাহলে থিটা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা 90 ডিগ্রি মানে কি, থিটা কি, ভি আর বি এর মধ্যে কোণ। তাহলে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড, তার সাথে লম্ব বরাবর প্রোটনকে ছুটে পালাতে হবে। এই যে প্রোটন, একে লম্ব বরাবর ছুটে পালাতে হবে প্রোটনকে, তবেই তোমার হবে ম্যাক্সিমাম ফোর্সে অনুভব করার সুযোগ পাবে। তারপর দেখো সিবিএসসি 2005 সালে কার জন্মগ্রহণ হয়েছিল, সবারই তোদের হয়নি কারুর, বিজয়ের মনে হয় হয়েছে, বিজয় মনে হয় 2001-এর, বিজয় পালিয়ে গেছে। যাই হোক, দেখছি হ্যাঁ বলছে 2001-এর, 2001-এ জন্ম, তাহলে হ্যাঁ বললি। তাহলে 6, তাহলে তোমাদের জন্মগ্রহণ করার 1 বছর আগে একটা প্রশ্ন পড়েছে, এক্স অক্ষ বরাবর গতিশীল একটি ইলেকট্রন রশ্মিগুচ্ছ একটি চৌম্বক ক্ষেত্রের জন্য ওয়াই অক্ষ বরাবর একটি বল অনুভব করলো। তো তাহলে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি, তোদের যদি অ্যাভারেজ ধর জন্মসাল যদি তোদের হয় 2006, ঠিক, আর আমার এইচএস হচ্ছে 2006, তার মানে আমার বয়স তোদের জাস্ট দ্বিগুণ হওয়ার উচিত, তাই তো নাকি? তাহলে আমার হচ্ছে 35, তোদের তাহলে 17.5, 17.5 তো নাকি, 18 হবে, তা 18, 17, 35, সর্বনাশ, 2006 মানে হচ্ছে একবারে পুরো হাফ তো। ও বাগো, বুড়ো হয়ে গেলাম। তো যাই হোক, দেখো এক্স অক্ষ বরাবর গতিশীল একটি ইলেকট্রন, এইদিকে ইলেকট্রন গতিশীল এক্স অক্ষ বরাবর, চৌম্বক ক্ষেত্রের জন্য ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করলো। এই ইলেকট্রনটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এ ওয়াই অক্ষ বরাবর ফোর্স পাচ্ছে, এদিকে ম্যাগনেটিক ফোর্স পাচ্ছে। তা বলছে চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে গো, তাহলে বি এর দিক কোন দিকে, কি বলে, মাইনাস জেড অক্ষ বললে, একজন এটা বললো, দেখা যাক, দেখা যাক কি হয়। দেখো আমরা সবসময় দেখবো, আমাদের ফর্মুলা দেখো, এফ এম ইকুয়াল টু, এফ সমান, এফ এম বললে ওরা রেগে যেতে পারে, এফ সমান হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে দেখ ইলেকট্রন বলেছে এখানে, ইলেকট্রন, তাহলে মাইনাস ই, ভি কোন দিকে বলেছে, বলে দিয়েছে এক্স, মানে আই ক্যাপ, বি এর ডাইরেকশন ভি জিরো, ভি জিরো ইন্টু আই ক্যাপ ধরলাম, ক্রস বি জিরো ইন্টু আমি জানি না কোন দিকে এন ক্যাপ, এইটা সমান এফ। তাহলে এফ মানে হচ্ছে, এফ কোন দিকে, ওয়াই ডাইরেকশনে, তাহলে জে ক্যাপ সমান, শুধু যদি ডাইরেকশনটা দেখি, এখানে মাইনাস আছে, মাইনাস ডাইরেকশনে নিতে হয়, মাইনাস আই ক্যাপ ক্রস এন ক্যাপ। তাহলে এই যে জিনিসটা এন ক্যাপ, এটা কি হবে, তাহলে দেখো মাইনাস আছে বলে এটাকে উল্টে দাও, আমরা জানি আই ক্রস জে সমান হচ্ছে মাইনাস অফ জে ক্রস আই, দাও উল্টে দাও, তাহলে এটাকে আমরা লিখছি এন ক্যাপ ক্রস আই ক্যাপ, এইটা সমান জে ক্যাপ। তাহলে কার সাথে আই ক্যাপ করলে জে ক্যাপ আসবে, তাহলে কে ক্যাপ ধরলাম, তাহলে শুধু কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে মাইনাস জে ক্যাপ আসে, মাইনাস জে ক্যাপ আসে। তাহলে এন ক্যাপের জায়গায় ফিটিং কি হবে, তাহলে এখানে আমি পেলাম এন ক্যাপ কোন একটা ভেক্টর ক্রস
আই ক্যাপ সমান পেলাম জে ক্যাপ, তাহলে এইটার ভ্যালু হতে হবে এন ক্যাপ সমান হতে হবে মাইনাস কে ক্যাপ, তাহলেই হবে। হয় কে নিবি না হলে মাইনাস কে নিবি। কে যদি তুই নিস তাহলে দেখছিস কে ক্রস জে সমান হয় মাইনাস, কে ক্রস আই সমান হয়, কে ক্রস আই সমান কি হবে, ও প্লাস জে হয়, সরি সরি, প্লাস জে হয়। এটা কে মানে জেড এক্স, হ্যাঁ ঠিক। এই দেখো আই জে কে, জে ক্রস কে করলে প্লাস আই হয়, তাহলে এটা হবে শুধু প্লাস কে। তাহলে শুধু প্লাস কে হচ্ছে রে, মাইনাস হচ্ছে না যে, তাহলে অ্যান্সার হচ্ছে প্লাস কে ক্যাপ দিকে, মানে পজিটিভ জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র। ওকে, তাহলে এখানে মোটামুটি তোমরা পারবে। এইখানে যদি তোমার এই যে 2 নাম্বারের যে প্রশ্ন আছে সেগুলো কিন্তু একটু পড়ো, নাহলে কিন্তু পরে চাপ হবে। আমি কয়েকটা অঙ্ক করে দিই, যেমন ধরে নাও তোমাদের আহ প্রবলেম সেট 2 এর তোমাদের যারা যারা প্রবলেম সেট 1 এর অঙ্ক করেছো তাদের জন্য প্রবলেম সেট 2 এর বলছি কতগুলো অঙ্ক এই চ্যাপ্টারে করে নিতে হয়। যেমন ধরে নাও 1 5 সবই করতে পারো, কিন্তু যেগুলো না করলেই নয় সেগুলো বলছি, 1 5 6 7 8 9, ঠিক আছে, এগুলো মোটামুটি প্রবলেম সেট 2 এর 8-এরটা করে দেবো। আর 9-এরটা ছবি ছক্কা একটু ভালো লাগে, 9টা পেরেছিস, 9টা পেরেছিস, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 8-এরটা তাহলে দেখছি, আমি 9টাকে টার্গেট করেছিলাম, ঠিক আছে কোনো অসুবিধা নাই। আর হটসের পাঁচেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবার চেষ্টা করুন। 5, তারপর ধরে নাও 4, সহজ 6টা ইজি, এটা কেন হটসে দিয়েছে জানে না, এটা ইজি। 8-এরটা মাস্ট। এগুলো যদি মজা লাগে করতে তাহলেই কেবলমাত্র তোমরা ঠিকঠাক ফিজিক্স শিখছো সেটা বোঝা যাবে। আর এগুলো থেকে যদি ভয় লাগে তাহলে জানতে হবে তোমরা বুঝতে পারছো না, কারণ এগুলো কোনোটাই কঠিন নয়। তো যাই হোক, আমি তোমাদের এবার যেটা বলে দিই সেটা হচ্ছে 8-এরটা, যেটা বলা হয়েছে 8-এরটা আমরা একটু চেষ্টা করি, কি আছে। তাহলে প্রবলেম সেট 2, 8-এরটা কি আছে দেখো তো। আয়তাকার একটি তড়িৎ পরিবাহীর কাঠামোর দৈর্ঘ্য এ, প্রস্থ বি, কাঠামোটি দিয়ে আই তড়িৎ প্রবাহ হলে আয়তাকার লুপটির কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তাহলে ফার্স্ট হচ্ছে একটা আয়তাকার কাঠামো, যার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, এখানে কারেন্ট যাচ্ছে আই, নিয়ে প্রশ্ন কি করেছে, বলেছে কেন্দ্রবিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত। তাহলে এবার আমাকে বলো, এখানে কেন্দ্রবিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কতগুলো তারের অংশের জন্য হবে, কটা তারের অংশ, আমরা ক্যালকুলেশন করার সময় কটা পার্ট করবো একে, 4খানা। ধরে নাও এটা হচ্ছে এ, বি, সি, ডি, তাহলে এ বি একটা পার্ট, বিসি একটা পার্ট, সিডি একটা পার্ট, ডিএ একটা পার্ট। এবার আমাকে একবার বলো, এই যে 4খানা স্ট্রেট অংশ, সোজা 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 অংশ, তাদের কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড এই কেন্দ্রবিন্দুতে কোন কোন দিকে হবে, এখানে ডট হবে না ক্রস হবে, এবির জন্য কি হবে,
এবি অংশ এইটার জন্য কি হবে, এখানে ক্রস হবে। এরকম করে দেখো, আঙুল আঙুল এরকম করে ধরে এরকম জড়িয়ে ধরো, আঙুল যেদিকে, এই আঙুল যেদিকে জড়াবে সেদিকে ডাইরেকশন, তার ছোবল মারছে তো তলে, তাহলে নিচের দিকে হবে। এটার জন্যও হবে দেখো, তার মানে এটার জন্য এরকম হয়, এটার জন্যও তো এরকম হবে। আর এটা এটা দেখ, এটা দেখ উল্টো ডাইরেকশন, তাহলে এটার জন্য এরকম হবে, সব নিচে মারছে। আর এটার জন্য এখানে হবে, তাহলে সব কটার জন্য ক্রস। তাহলে সব কটা দিক যদি একই হয়, ভেক্টরের ক্ষেত্রে যোগ করলে কেমন হয়? সব দিক যদি একই হয়, এ এবং বি দুটো একই দিকে আছে, তাহলে যোগফল কত হবে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0। cos 0 মানে কত? 1। তার মানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি? রুট ওভার অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে আর সমান কি দাঁড়ালো? এ প্লাস বি। তাহলে দুটো যখন একই দিকে হয়, তার দেখলে হবে না, তার কোন দিকে আছে দেখলে হবে না, ওই তারের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্র দেখতে হবে। সেই চৌম্বক ক্ষেত্র দিক যদি সবারই ক্ষেত্রে একই হয়, তাহলে দুখানা যদি হয়, তাদের যোগফল হবে পাতি দ্বারা যোগ। তাহলে চারখানা হলে চারখানা যোগ হবে। তাহলে আমি ধরে নিলাম এবির জন্য ম্যাগনেটিক ফিল্ড ধরলাম যেটা তৈরি হয় সেটা বি1, বিসির জন্য ধরলাম ধরে নাও বি2। তাহলে বলো তো দেখি সিডির জন্য কত হবে? এটাও আবার বি1 হবে, হবে না হবে না? একই তো, একই দৈর্ঘ্য একই দূরত্ব। আর এটার জন্য হবে তোমার বি2। তাহলে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে বি, সেটা কত হবে? 2b1 প্লাস 2b2। এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এইবার আমাদের ধান্দা কি? আমাদের এবার ক্যালকুলেশন কি করতে হবে? বি1 কে ক্যালকুলেশন করতে হবে, আর বি2 কে ক্যালকুলেশন করতে হবে। মানে এই তারটার জন্য এখানে কত চৌম্বক ক্ষেত্র বার করতে হবে, আর এই তারটার জন্য চৌম্বক ক্ষেত্র কতটা বার করতে হবে। তাহলে ফর্মুলা ইউজ করি। তাহলে বি দাঁড়ালো 2 × b1 + b2। এই হচ্ছে আমার প্রথমে ধরে নাও এবি অংশ, তার এতটা দূরে, এটা হচ্ছে a/2। হবে না হবে না? a/2, এটা তো পুরো আয়তক্ষেত্রটা ধরে নাও, তাহলে এটা a/2 হবে। এ যদি দৈর্ঘ্য হয়, তার অর্ধেক দৈর্ঘ্যে কেন্দ্র থাকবে। আর এটা হচ্ছে তোমার বি দৈর্ঘ্য টোটালটা। এইবার এইবার আমাকে বলো তো দেখি, এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয়, এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয়, তাহলে এটাও θ1 হবে। তাহলে θ2 ধরছি। ফর্মুলা কি? কি ফর্মুলা আই কারেন্টের জন্য? এটা লম্ব দূরত্ব যদি আর হয়, ফর্মুলা কি? বি1 সমান μ0I/4πr ইন্টু সাইন θ1 প্লাস সাইন থিটা। যদি এটা দুটো দুই দিকে হয়, যদি একদিকে হতো তাহলে বিয়োগ হতো, দুই দিকে হলে এরকম হবে। তার মানে এখানে আমার হচ্ছে কত? এখানে বসাই এবার ভ্যালু। তাহলে দেখ, এই যে ত্রিভুজটা তুই দেখতে পাচ্ছিস, এখানে দুটোই থিটা। তাহলে μ0I/4πr সাইন থিটা প্লাস সাইন থিটা। তাহলে 2 sin θ। তাহলে 2 কাটলে এখানে 2πr হবে। তাহলে μ0I/2πr সাইন থিটা। সাইন থিটা মানে কি? আর মানে কি? আর মানে a/2, এইটা হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম আর সমান a/2। আর থিটাটা কি? এইটা যদি তোমার ক্ষেত্র হয়, এটা হচ্ছে থিটা। থিটার এদিকটা হচ্ছে a/2, এদিকটা হচ্ছে b/2। তাহলে ট্যান থিটা সমান কি দাঁড়ালো? লম্ব বাই ভূমি, তার মানে b/a। ট্যান থিটা সমান যদি b/a হয়, তাহলে সাইন থিটা সমান কত হবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, তাহলে b/√অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। ক্যালকুলেশন করে দেখে নিও। তাহলে এইটা এগুলো সব বসাও, বসালে পাবে μ0I/2π ইন্টু a/2 ইন্টু b/√অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কাটলো, তাহলে পড়ে থাকলো μ0I/πa
বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হলো প্রথম পার্ট, বি1। সিমিলারলি আমাকে বি2 ক্যালকুলেট করতে হবে। কি করে ক্যালকুলেট করব? তার জন্য একই ফর্মুলা। তাহলে এইটা লিখে রাখলে, এটা লেখা থাকলো μ0I/πa বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লিখেছিস তো? লিখছিস না এমনি সিনেমা দেখার মতন দেখছিস? অনিন্দা, বুঝছো তো? যত খাটবে তত পরে খাটতে ইচ্ছে করবে। যেমন ধরে নাও, খাবার খাওয়া, অনেকে দেখবে খাবার খায় না, টুঙে টুঙে খায়। তার মা বাবা বলে যে খাই না, খাই না, খাই না। পাশে দেখবে একটা নাদুস নুদুস ছেলে বা মেয়ে এসে কপ কপ করে খেয়ে নিচ্ছে। তার মানে খাওয়াটাও যেমন একটা অভ্যেস। তুমি যত ধীরে 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 খাওয়া প্র্যাকটিস করবে, তত ধীরে ধীরে তোমার খিদে বাড়বে। তেমন পড়াশোনার ক্ষেত্রেও তাই। যত তুমি দূরে থাকবে, তত তোমার পড়া মন্দা আসবে। যেমন ক্ষুধা মন্দা আসে, পড়া মন্দা আসবে। আর যত তুমি অ্যাটাচমেন্ট বাড়াবে, তত ধীরে 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 কিন্তু টুকটুক টুকটুক করে লিখে যেতে হবে। সবসময় একটু নিজেকে চালাক ভেবে নিতে হবে, টুকটুক করে লিখে নিতে হবে। তো যাই হোক, এটা লেখা হয়েছে আশা করা যায়। এবার হচ্ছে বিটু। এইটা হচ্ছে এই দৈর্ঘ্যের জন্য, সরি, এই দৈর্ঘ্যের জন্য, এখানে কারেন্টের জন্য, এই দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমি এখানে এরকম করব। এইগুলো আমার এখন থিটা বা ফাই কিছু একটা বসাও। এগুলো ফাই। তাহলে এটাও ফাই। এখানে কারেন্ট, এটা হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কতখানি হবে? এটা হবে বি/2। আর এইটা টোটালটা হবে এ। টোটালটা হবে এ। তাহলে ফর্মুলা কি? বি2 সমান μ0I/4πr সাইন থিটা 1 মানে সাইন ফাই, প্লাস সাইন থিটা 2 মানে সাইন ফাই। 2 sin ফাই হচ্ছে। তাহলে μ0I, এটা 2 হচ্ছে বলে নিচে 2, 2πr। আর মানে কি এখানে বলো তো দেখি? বি/2। আর এখানে সাইন ফাই। এবার সাইন ফাই করতে গেলে সঙ্গে সঙ্গে আবার একটা ত্রিভুজ এঁকে নেবে এরকম পাশে। এইটা হচ্ছে ফাই, এইটা হচ্ছে তোমার a/2, এইটা হচ্ছে বি/2। তাহলে ট্যান থিটা বা ট্যান ফাই সমান এখান থেকে দাঁড়াচ্ছে লম্ব বাই ভূমি a/b। তাহলে সাইন ফাই সমান কি দাঁড়াবে? a/ সাইন ফাই সমান দাঁড়াবে, এটা লম্ব, এটা ভূমি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে এটা লম্ব ভূমি দেওয়া আছে, তাহলে রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে। তাহলে এখানে হচ্ছে 2 2 কাটলো। তাহলে μ0I/πb ইন্টু এ বাই রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এবার বলো, আমাদের বি1 কত ছিল, বি2 কত ছিল? বি1 আর বি2 একই ধরনের প্যাটার্ন। এর এই জায়গায় এর বি বসে যাবে। তাহলে আমাদের নেট বি কত? 2 × বি1 + বি2 ছিল, ছিল না? ছিল না? 2 × বি1 মানে কত? μ0I/পাই এ বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস μ0I/পাই বি ইন্টু এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে μ0I/পাই বাই রুট ওভার অফ 2 তো থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আলাদা করে নিলাম। তাহলে এখানে পড়ে থাকলো বি/এ, এখানে পড়ে থাকলো a/বি। লসাগু করি। 2 μ0I/পাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে পড়ে থাকলো এবি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কাটলো, এই পুরো জিনিসটা কাটলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে থাকবে। তাহলে কত হবে? 2 μ0I/পাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখুন অ্যান্সার দেখুন, আছে না নাই?
আছে তো? ওরা μ0/4 দিয়েছে দেখগা, নিয়ে 8 করে দিয়েছে। আমরা অত নাটক করে দিই না। আমি বলছি 5 ফুট উচ্চতা, আমি বলছি তোমার 5 ফুট উচ্চতা, তুমি বলছো না স্যার 4 ফুট টেবিলের উপর যদি আমি থাকি তাহলে আমার উচ্চতা 9 ফুট। তাহলে বলো, দুটোর মধ্যে তফাৎ আছে? তাহলে হচ্ছে গল্প। এরকম করে বলছি এটা না, ও বলছে এইভাবে, বলছে এই দেখো এটা না। গুড। এর মধ্যে থেকে তোমাদের এগুলো কিন্তু খুব সহজ, কঠিন কিন্তু না। প্রত্যেকটা ফর্মুলা বেস, কোনোটাই কঠিন নয়। কিন্তু তোমাদের কিন্তু করতে হবে, অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, নইলে পিছিয়ে পড়তে হবে। এই যে 8-এর অঙ্ক, এগুলো সব করিস তোরা, প্র্যাকটিস করিস। আমি লাস্ট একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে আহ সব সহজই তো, উল্টো করে দেবো। তারপরেরটা করে দেবো, 9-এরটা। 7-এরটা করে দিচ্ছি, ঠিক আছে। 9-এরটা কিন্তু বেশি সহজ, না 9-এরটা করে দিলাম না। 7-এরটা, 7-এরটা দেখো কি বলেছে। চিত্রে একটি বর্তনী প্রদর্শিত হয়েছে। চিত্রে কি আছে? একটা সার্কিট দেখানো হয়েছে, যেখানে আই প্রবাহ মাত্রা হচ্ছে। বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? দারুণ কোশ্চেন। হুম। তাহলে প্রথমে আমরা আঁকবো 2a, 2a। এরকম ভাবে কারেন্ট যাচ্ছে। এই যে দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2a। এই যে দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, এটাও হচ্ছে 2a। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে a। এই অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে a। এটা হচ্ছে a। এখানে আছে পি বিন্দু। কারেন্ট কোন দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। এইরকম, এরকম, 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 এরকম। তা বলো তো দেখি, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কটা অংশের জন্য নেব? কোনগুলো হবে, কোনটা হবে? আমি নাম দিচ্ছি, দাঁড়া। ধরে নাও এ বি, সরি, আন্টি ক্লকওয়াইজ, এ বি সি ডি ই এফ। তাহলে বলো কোন কোন অংশের জন্য হবে না? তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি সমান কত চেয়েছে? কোন কোন অংশের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে দিয়েছে, কটা অংশ? 1 2 3 4 5 6, ছটা। ছটার মধ্যে কোনটা জিরো হবে বললে বলো? এসি, কোনটা বললি? বিসি, আর ও এফি, এফি। এইটা একদম তাই। কারণ হচ্ছে এইটা দেখো, তারের আমরা জানি কোন একটা তার ইএফ এর জন্য, দেখো ইএফ এর জন্য দেখো, এফির অক্ষের উপর অবস্থিত বিন্দু পি। তাহলে এর জন্য কোনো নাই। এদিকে দেখো বিসি, বিসি যেটা আছে, তার অক্ষের উপর অবস্থিত বিন্দু পি। তাহলে এরও কোনো কন্ট্রিবিউশন থাকবে না। থাকবে কার? এটার থাকবে। থাকবে কার? এটার থাকবে। আর থাকবে কার? এটার থাকবে। আর থাকবে কার? এটার থাকবে। এবার আমাকে বলো যে এইটার জন্য আমরা ক্যালকুলেশন করব কি করে? এগুলো তো অসীমও নয়। তাহলে দেখো, আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম, এই যে ফর্মুলাটা, এটা যদি তার হয়,
এটা যদি লম্ব দূরত্ব আর হয়, এইটা যদি θ1 হয়, এইটা যদি θ2 হয়, আই যদি কারেন্ট যায়, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা হবে ক্রস, এবং তার মান হবে μ0I/4πr ইন্টু কত কত sin θ2। এবার ধরে নাও নিচের দিকটা নাই, সেরকমই কেস নয় এটা। এই কারেন্টটার এখানে আমি ক্যালকুলেট করছি, এর এর এই দিক, এই কারেন্টটার এইদিকে ক্যালকুলেট করছি, নিচের দিকটা নাই ধরে নাও, এই পার্টটা নাই। কারু কারু ক্ষেত্রে তোমার এই দিকটা আছে, মানে একটা অংশ আছে শুধু সাইন θ1 আছে, একদিকটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে দুই দিকে না, একদিকটা থাকছে। এর ক্ষেত্রেও তাই, এই বড়টার ক্ষেত্রেও তাই, একদিকে থাকছে ওই দিকে থাকছে না। এইটার ক্ষেত্রেও তাই, এর একদিকে থাকছে ওই দিকে থাকছে না, এই পার্টে থাকছে না, এই দিকটাই থাকছে না, শুধু এই দিকটাই থাকছে। সেইভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা এক এক করে ক্যালকুলেট করি। প্রথমে বলো ডিই বা সিডির জন্য কত হবে, সিডির জন্য, সিডিডি এগুলোর জন্য প্রত্যেকটার জন্য ক্যালকুলেট করবো। তাহলে কি হবে, এই অর্ধেক, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে এ বি সি ডি ই এফ, এটার জন্য বাদ, এটার জন্য বাদ। পড়ে থাকলো সিডি, সিডির দৈর্ঘ্য কত এ, এটার দৈর্ঘ্য কত এ, এই অ্যাঙ্গেলটা থিটা সমান কত, তাহলে ট্যান থিটা সমান, ট্যান থিটা সমান কত, এই সিডিটা যদি শুধু নাও, সিডি, এইটা দৈর্ঘ্য, এটা আর সমান হলো এ, এটা পি বিন্দু, এটা আঁকছি দেখো, এই জায়গাটা, এই জায়গাটা এখানে আঁকছি, আর সমান পি বিন্দু, এইটা আমার থিটা, তাহলে এটাও এ, এটাও এ, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে 1, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে θ1 সমান 45 ডিগ্রি, θ2 সমান লাড্ডু, একদিকে নাই। তাহলে ফর্মুলা অনুযায়ী সিডির জন্য কোন দিকে হবে, কোন দিকে হবে, দেখো সিডি এই দিকে, তার ধরো এখানে হবে ক্রস, হবে না, হবে না, ঠকাম করে মারছে ছোবলের মতো, এইদিকে সিডিটা ধরলে এরকম করে মারছে না, তড়িৎবাহী তারের জন্য, বুঝতে পারছো ক্রস হবে কেনা, ওখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা ক্রস হবে কি হবে না, বুঝতে পারছো সবাই। আমরা জানি যে যদি এইরকম করে কারেন্ট যায়, তার ডান দিকে হয় ক্রস, বাম দিকে হয় ডট। এখানে যে কারেন্টটা যাচ্ছে তার ডান দিকে আমার পয়েন্টটা আছে, তার জন্য হবে ক্রস। এখানে যে কারেন্টটা যাচ্ছে তারও ডান দিকে আছে, তার জন্য হবে ক্রস। এখানে যে কারেন্টটা যাচ্ছে তার বাম দিকে আছে, তাদের জন্য হবে ডট। এখানে যে কারেন্টটা আছে তার বাম দিকে যাচ্ছে, তার জন্য হবে ডট। তাহলে কম্পিটিশন আছে, কাছের দুটো বলছে ক্রস, নিচের দিকে ম্যাগনেটিক ফিল্ড, আর বাইরের দুটো যেটা দূরের দুটো আছে তারা বলছে আমার ডট, বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড পাতার। তার মানে কাছের দুটোকে যোগ করে, দূর দূরের দুটোকেও যোগ করে, কাছের যেগুলো পেলাম মাইনাস দূরে যেগুলো পেলাম আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কাছের গুলো আগে ক্যালকুলেট করি। তাহলে এটা পেলাম প্রথমে, তাহলে সিডি অংশের জন্য আমরা কি পেলাম, বি ডিউ টু সিডি, এটা সমান হচ্ছে বিটা, আমার দেখো ম্যাগনেটিক ফিল্ডের সময় কখনো বি লিখবে না, ঠিক আছে, যাই হোক লিখে ফেলেছি তখন আর কিছু করার না। তাহলে সিডি অংশের জন্য কত পাবো, বি1 ধরছি, বি1 সমান μ0I/4πr, আর মানে কি এ, ইন্টু সাইন θ1, মানে সাইন 45, মানে 1/√2। সিডি অংশের জন্য, ডি অংশের জন্য তাই হবে, একই ডিস্টেন্স, একই অ্যাঙ্গেল, বর্গক্ষেত্র, একইভাবে হাফ। তাহলে বি2 সমান হবে μ0I/4πa ইন্টু 1/√2। এদের ডাইরেকশন ক্রস, এর ডাইরেকশনও ক্রস। এফ এর জন্য কত হবে, সরি এফ এর জন্য, এখানে এখানে যেটা বলে দিল রাখি যা, ইএফ এর জন্য হবে 0,
এফ এর জন্য কত হবে, এফ এ, দেখো এফ এ এরকম বড় আছে, এইখানে পি বিন্দু আছে, এইখানে আছে তোমার শেষ, তাহলে এইটাও টু এ, এটাও টু এ, তাহলে অ্যাঙ্গেল কত থিটা, অ্যাঙ্গেল কত, তাহলে ট্যান থিটা সমান এখানেও ট্যান থিটা সমান টু এ বাই টু এ মানে হচ্ছে ওয়ান, থিটা সমান 45 ডিগ্রি। অ্যাঙ্গেলের কোনো ঘাটতি নাই, একই, কিন্তু দূরত্ব বেড়ে গেল, দূরত্ব বেড়ে গেলে ম্যাগনেটিক ফিল্ড কমে যাবে, তাহলে কত হবে ম্যাগনেটিক ফিল্ড, বি থ্রি সমান, বি থ্রি সমান মিউ জিরো আই বাই ফোর পাই, এইখানে দূরত্ব, দূরত্ব কত এখন, লম্ব দূরত্ব টু এ, ইন্টু সাইন 45 মানে 1/√2। কি বুঝতে পারছো না তোমরা, কিছুই বুঝতে পারছো না? হ্যালো, বিফোর যেটা সেটা এ বি অংশের জন্য, এটা এ অংশের জন্য, যা হয়েছে এ অংশের জন্য তাই হবে, তাহলে এটাও হচ্ছে তোমার মিউ জিরো আই বাই ফোর পাই ইন্টু টু এ ইন্টু 1/√2, এই দুটো হচ্ছে ডট, লাস্টের দুটো ডট, তাহলে নেট বি কত হবে, প্রথম দুটো যোগ আর শেষের দুটো যোগ করে বিয়োগ করে দিতে হবে, তাহলে নেট বি সমান, নেট বি সমান মিউ জিরো আই বাই ফোর পাই এ ইন্টু 1/√2 প্লাস মিউ জিরো আই বাই ফোর পাই এ ইন্টু 1/√2 মাইনাস মিউ জিরো আই বাই ফোর পাই টু এ ইন্টু 1/√2, এরকম আর একখানা হবে মাইনাস মিউ জিরো আই বাই ফোর পাই টু এ ইন্টু 1/√2, তাহলে কত হইবে, মিউ জিরো আই বাই, এটা দুই দুই দুখানা হচ্ছে, তো মিউ জিরো আই বাই ফোর পাই এ কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে এটা হচ্ছে 2/√2 মাইনাস, এখানে হচ্ছে তোমার কত হবে, হাফ একটা হবে 2/√2, কিছু একটা হবে এরকম, এই করে টোরে 2/√2 কমন নিয়ে নাও, তাহলে হবে তোমার, একবার ডাইরেক্ট লিখে দেবো, মিউ জিরো আই বাই ফোর পাই এ 2/√2 ইন্টু হাফ, এটা কেটে গেল, তাহলে মিউ জিরো আই বাই 4√2 পাই এ, যা, এটাকে ওরা ঘুরিয়ে নাক দেখিয়েছে, সাবধান, এটা কি করেছে, √2 দিয়ে উপর নিচে গুণ করেছে, √2 মিউ জিরো আই বাই 8 পাই এ বলেছে, কোন দিকে কে জয়লাভ করলো, এটা ক্রস, এটা ক্রস, এটা ডট, এটা ডট, তাহলে পেলাম আমি কি পজিটিভ, তাহলে ক্রস জয়লাভ করেছে, তাহলে নিচের দিকে, তাহলে ডাইরেকশন হবে ক্রস, ফলের কাগজের পাতার নিচের দিকে লম্ব হবে, বোঝা গেল? তোমাদেরকে জাস্ট আমি এখানে কিছুটা আজকের ক্লাসের মধ্যে তোমাদের মধ্যে যে ছবি ছক্কা যেগুলো দেওয়া আছে তা সেগুলোর প্রতি ভয় ভীতি কাটানোর চেষ্টা করলাম, আশা করা যায় তোমরা আর ভয় করবে না, কখনো কখনো ভূত সেজে দৌড়ে আসে, কিন্তু সেগুলো খুব ইজি ইজি প্রবলেম হয়, বুঝছো? তাহলে আপাতত টাটা, তোমরা প্রবলেম করো এবং এই প্রবলেম গুলো করতে থাকো যেগুলো যেগুলো বলে দিলাম, আরো এমসিকিউ টেমসিকিউ করো, নেক্সট ডে থেকে আমরা শুরু করব পরের চ্যাপ্টার, ওকে? আর আর একটা দিন তোমাদেরকে দেবো, তারপর থেকে পরের চ্যাপ্টার শুরু করবো, ওকে? চলো টাটা, কালকে পরীক্ষা ভালো করে দাও, কালকে রাত্রে তোমাদের ক্লাস হবে।